তাহমিদাস ডেইলি ব্লগ থেকে আপু লিখেছেন, আপু তোমার আর কি চাই, তোমার রুমটা অনেক সুন্দর, তোমার ছাদ বাগানটা অনেক অনেক সুন্দর, আর সেই সাথে তোমার সিরামিক্সের পাত্র দুইটাও অনেক বেশি সুন্দর। আর এই সিরামিক্সের পাত্র দুইটার দাম যদি তুমি বলে দিতে তাহলে আরও ভালো হতো। অবশ্যই আপু, আমি আপনাকে এই সিরামিক্সের দাম দুইটা জানিয়ে দিব ব্লগের মাঝখানে। আর সেই সাথে শুরুতেই আপনাকে আজকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমার এই ব্লগের মাধ্যমে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, আমার রুমটা অনেক সুন্দর, তবে এই রুমের বা আমার ঘরের যত কিছু আছে সেগুলো একদিনে কিন্তু আসেনি। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আমার আপু ভাইয়াদের জন্য আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সেই সাথে কিন্তু আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত ভালোবাসা ইদানিং আমি পাচ্ছি, যেটাতে আমি আসলেই অনেক বেশি ভালো থাকার চেষ্টা করি এবং আমার যে নতুন ভিডিও আসে সেগুলো কিন্তু আপনাদের কমেন্ট এবং ভালোবাসার উৎসাহের কারণেই আসে। তাহমিদা আপুকে শুরুতেই বলেছিলাম যে আপু, আমার যে এই যে ঘর দেখতে পাচ্ছেন যেটা আপনার কাছে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, সেটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার যে এটা আপনি পছন্দ করেছেন। তবে এই যে একটা ঘর সাজানো, আচ্ছা তার আগে বলে নেই, এই যে এখানে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমার কেনাকাটা। আমি যে শপিংগুলো করেছি এগুলো এখানে রেখেছি, তার মধ্যে থেকেই কিছু আপনাদের সাথে শেয়ার করি, আবার কিছু আমি রেখে দিয়েছি। এগুলো আস্তে আস্তে করে আমি রাখবো, তবে কেনাকাটা করা হলে এখানে আপাতত রাখা হচ্ছে। আর আজকে কিছু আপনাদের সাথে কেনাকাটা আমি শেয়ার করব। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরের যাই অল্প বিস্তর যা আছে, যেটুকুই আমি আমার সংসারের জন্য করেছি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার একদিনে আসেনি। অল্প অল্প করে, একটু একটু করে এখনও আমি কিনেই যাচ্ছি। সংসারটার অনেক বছর বয়স হলেও কিন্তু এই সংসারে আমার জিনিসগুলো কিন্তু সেরকম অর্থে অনেক বলা যায় না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ যা আছে, যতটুকু আছে সেটাতেই আমি সবসময় শুকরিয়া আদায় করি। কারণ আমি মনে করি যে যার জন্য আল্লাহ যতটুকু বরাদ্দ করে রেখেছে ততটুকুই হবে, আর হয়তো আল্লাহ আমাদেরকে এর থেকেও অনেক বেশি দিবে, কিন্তু সেটার জন্যও আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আর যা আছে আমাদের জীবনে, যাই ঘটছে সেগুলো কিন্তু আল্লাহর ইচ্ছাতেই ঘটছে। তবে আমাদের পরিশ্রম, আমাদের নিয়ত, আমাদের ইচ্ছা শক্তি কতটুকু আছে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তো এই যে ঘর, এই যে সংসার জীবনে পা দেওয়ার পর থেকে আমি কিন্তু অল্প অল্প করে, একটু একটু করে জিনিস কিনে তারপর আমি জমিয়ে রাখতাম। এমন না যে আমি একদম একসাথে অনেক কিছু কিনেছি। এই যে আপনাদেরকে বলছি যে আমার নতুন বাসায় ওঠার একটা প্ল্যান আছে, তো সেইটা কিন্তু আমি 1 বছর প্রায় 7-8 মাস পরে উঠবো। তবে দেখেন, আমি 1 বছর আগে থেকেই কিন্তু প্ল্যান করে রাখছি। তারও আগে থেকে আমি অনেক কিছুই কেনাকাটা একটু একটু করে করছি, যেটা আমি নতুন বাসায় যদি আল্লাহ আমার রিজিকে রাখে, কিসমতে রাখে, আমি সেখানে গিয়ে তারপর সাজাবো। কিভাবে সাজাবো, আমার চোখে, আমার মনে একটা প্ল্যান আমি সাজিয়ে রেখেছি, আর সেভাবেই কিন্তু আমি করার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু কি পারবো, তবে এটা আমার একদম সংসার জীবনে ঢোকার পর থেকেই কিন্তু অভ্যাস। আমার যখন সংসার জীবন ছিল তখন তো নিজস্ব রুম বলতে আসলে শ্বশুরবাড়িতে আমার যেই রুমটা, যেখানে আমার থাকতাম সেটাই ছিল। বাকি তো সবার আলাদা আলাদা রুম ছিল, আলাদা আলাদা সবাই সবার মতো করে ছিল, কিন্তু এই যে আমার একটা রুম ছিল, সেই একটা রুমের মধ্যেই কিন্তু আমি আমার স্বর্গটাকে সাজিয়ে নিয়েছিলাম। তারপর আমার মাথায় একটা চিন্তা থাকতো যে আমি যখন যেখানে যে জিনিসটাই ভালো লাগতো, পছন্দ হতো, আমি কিন্তু
আমার এই ছোট্ট রুমের জায়গা হতো না, কোথাও রাখতে পারতাম না। কি করব, তখন আমি আমার যে ছোট্ট ওয়ারড্রপ একটা ছিল কাঠের, সেই ওয়ারড্রপের নিচের একদম ড্রয়ারের ভেতরে আমি এগুলো জমা করতাম। যখন যা ভালো লাগতো, শোপিস আমার যা ভালো লাগতো, সেটাই কিন্তু আমি আমার ওই ওয়ারড্রবের ড্রয়ারের ভেতরে ঢুকিয়ে রাখতাম। তারপর একসাথে একদিন অনেক কিছু হয়ে গেল আলহামদুলিল্লাহ। তারপর হঠাৎ করে আমার আলাদা থাকা লাগলো, আমার হাজব্যান্ড ওর কাজের সূত্রে আলাদা হয়ে গেলাম। তারপর দেখা গেল যে সেখানেও টুকটুক করে অল্প অল্প করে আমি জিনিস কিনেছি, আর সেই জিনিসগুলোই কিন্তু একদিন আমার কাজে লেগে গেছে, যেগুলো আমি সংসারের শুরু থেকেই জমিয়েছিলাম। তো এভাবেই আসলে সংসারটা হয়, টুকটুক করেই সংসারটা হয়। তো বাকি কথা পরে বলছি, তার আগে আমি এখানে একটু আপনাদেরকে শপিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার কাপ সেট আছে, এখানে 6টা কাপ আছে, তো আমি আর বের করিনি, 2টাই বের করেছি। আমার 6টার কাপ সেট আছে, আর হচ্ছে এই হাফ প্লেট আছে। আমার এই হাফ প্লেটটা কিন্তু আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম, এবং এটা পরে কিনেছি। খুবই পছন্দ হয়েছিল আমার আর কি। এই প্রিন্টটা, ফ্লাওয়ারের প্রিন্ট, তারপর বাটারফ্লাই লিফগুলো দেখা যাচ্ছে, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তবে শুরুতে আমি কিন্তু ওই কাপ আর সসারটাই কিনেছি। কাপের সাথে সসারটা আমার এত পছন্দ হয়েছিল, তো ওইটা আমি প্রথমে কিনেছিলাম, তাও অনেক বছর আগে। তারপর আমি একদিন অনলাইনে যখন হাফ প্লেটগুলো দেখলাম, তখন আমি ওটার সাথে মিল রেখে কিনেছিলাম হাফ প্লেটগুলো 6টা। আর এইগুলোও আমি হঠাৎ করে মার্কেটে পেয়ে গেলাম। আর তারপর আমি কিন্তু এই বাটিটা ছাড়িনি, এটা আমি কিনে নিয়েছি, কারণ একটা সুন্দর সেটের মতো হবে, এখানে কোনো কিছু নাস্তা দিতে পারবো। আর মানে এত ভালো লাগে, ফুলগুলো কিন্তু একদম প্রিন্টেড না, একটু হাতে ধরা যায়, উঠানো উঠানো প্রিন্ট, ভালো লাগে দেখতে এই জন্য। আর 2 পাশে হ্যান্ডেল আছে ধরার জন্য, খুবই সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছিল। আর সেই সাথে আমার আরেকটা জিনিস এত পছন্দ হয়েছে, এটা হচ্ছে একটা সিরামিক্সের চপার বোর্ডও বলা যায়, আবার আমি সার্ভিং ট্রে হিসাবেও কিন্তু ইউজ করতে পারবো। তো আমি সার্ভিং ট্রে হিসাবে নেওয়ার জন্যই এটা আসলে কিনেছি, যেন কোনো কিছু নাস্তা টাস্তা দিতে গেলে তখন এটার মধ্যে দেওয়া যাবে। আর খুবই ভালো লাগছে, কিন্তু মানে খুবই পছন্দ হয়েছে আমার, আর কি বলবো। আর আমি ধানমন্ডিতে একদিন যাওয়ার সময় দেখলাম যে এগুলোরই আবার ভাতের প্লেটও আছে। তো রাইস প্লেটগুলো নেওয়ার আমার খুব ইচ্ছা আছে, যদি কখনো ওইদিকে যাই আমি রাইস প্লেটটাও নিব। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমি এগুলো দেখাতে দেখাতে আপুটার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি যে আমার সিরামিক স্পটগুলো কত করে নিয়েছে। আমার বড় যে সিরামিক স্পটটা, সেটা কিন্তু নিয়েছিল 2550, মানে ডেলিভারি চার্জ সহ 100 টাকা ডেলিভারি চার্জ। তো 2450 ছিল, 2550 নিয়েছে ডেলিভারি চার্জ সহ। আর ওটা ছিল হচ্ছে 1550, 1450 ছিল ডেলিভারি চার্জ সহ, 1550 নিয়েছে আর কি। এই তো এই 2টা সিরামিক্সের যে আমার পাতিলগুলো ছিল, সেগুলোর দামটা বলে দিলাম। আর এই শপিংগুলো কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অনেক খুশি হব। এদিকে হঠাৎ করে এত বৃষ্টি হয়েছিল, আমি আম্মুর বাসায় গিয়েছিলাম চা খেতে, আম্মু চা খেতে ডেকেছে। তারপর এত সুন্দর বৃষ্টিতে ভাবলাম ভিডিও না করলেই না, বাচ্চাদেরকে ডেকেছি যে ওরা বৃষ্টিতে ভিজবে কিনা, তো ওরাও বৃষ্টিতে ভিজছে। আর এই বৃষ্টিটা দেখার পর আমার মনে হলো যে একটা কবিতা আপনাদেরকে শোনাই, যে কবিতাটা আমি লিখেছিলাম কোনো এক সময়, 2020-এ আমি একটা কবিতা লিখেছি। তো সেটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে, দুঃসাহস করে আজকে আপনাদেরকে কবিতাটা পড়েই শোনাই। এমনই এক শ্রাবণ মেঘের সন্ধ্যাবেলায় চাই, পাশে তোমাকে হাতে রেখে হাত, কিন্তু তুমি নাই। আমি ধোঁয়াটে ভরা অপেক্ষাতে
প্রহর গুনে যাই। হয়তো তুমি নাই এক্ষুনি আমার পাশে, যখন যেমন চাই। আমার স্মৃতিগুলো সব ভীষণ পাজি, তোমায় ছুঁতে চায়। আমি চেনা তোমায় চাই, ভেঙে চুরে নতুন করে পিদিম জেলে যাই। আমার সেই পিদিমের আলো তুমি, সুখের উষ্ণ ঠাঁই। মন গভীরে চেয়ে দেখো, কিছু বলতে চাই, সেই কথা সব এলোমেলো। আমি কি করে সাজাই? তুমি মিলিয়ে নিও তোমার মতন, কোনো হিসেব বাঁধা নাই। খুবই দুঃসাহস করে আজকে আপনাদের সাথে আমার কবিতাটা পড়ে শোনালাম। কবিতা লেখা, টুকটাক লেখালেখি, এগুলো আমার একটা ছোট্ট শখ। তো এই বৃষ্টিটা দেখে এই কবিতাটা খুবই পড়তে ইচ্ছা করলো, তাই একটু পড়ে আপনাদেরকে শোনালাম। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে তো আমার সার্থকতা। আর যদি খারাপ লাগে তাহলে প্লিজ সেটা ইগনোর করে যাবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এত সুন্দর বৃষ্টি দেখে কার না ভালো লাগে। বৃষ্টিতে আমিও কিছুক্ষণ ভিজেছিলাম, তারপর বাসায় চলে এসেছি। আর এর আগের একটা ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গাছে অনেক আম ধরেছে। তো একটা আম নিয়ে এসেছিলাম, তারপর প্রায় 4-5 দিন আমটাকে রাখার পর আমটা কিন্তু এভাবে পেকে গিয়েছে। আর আজকে একটু ভাবছি যে আমটাকে কেটে নেই। আর এত মিষ্টি আম, মাশাল্লাহ, আমাদের গাছের আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয়, খেতে খুবই টেস্ট হয়, খুবই মজা হয়। যেহেতু এখানে কোনো ফরমালিন দেওয়া থাকে না, সেই জন্য আমগুলো বোধহয় এত মজা লাগে। আর তার চাইতে নিজেদের গাছের আম, সেই জন্য আরও বেশি ভালো লাগে। আর বেশ কিছু আমার প্রিয় আপুদের কাছে আমাদের ছাদ বাগানটা অনেক পছন্দ হয়েছে। ওনারা আমাদের ছাদ বাগানটাকে দেখে অনেক পছন্দ করেছেন। তো সেই জন্য আপুদেরকে অনেক ভালোবাসা জানাই যে ছাদ বাগানটা আপুরা পছন্দ করেছেন। আসলে ঢাকা শহর হচ্ছে যন্ত্রের শহর, আর সেই যন্ত্রের শহরের মধ্যে আমি 2020-এ করোনার মধ্যে এই গাছের লাগানোর যেই ইচ্ছাটা সেটা আমার মধ্যে এসেছিল। তারপর থেকেই গাছ লাগানো শুরু। আর এখন আমি তেমন একটা গাছের চর্চা না করলেও আম্মু পুরোপুরি গাছের চর্চা করে। আম্মুকে একদম গাছের পোকা বানিয়ে দিয়েছে আর কি। আম্মু এখন গাছ খুব যত্ন করে, একদম সন্তানের মতোই। তো যার কারণে এই যে যতটুকু ফল ফলাদি দেখতে পান, গাছ দেখতে পান, এগুলো সব আম্মুর অবদানই। এদিকে আমি কিছু আম আপনাদের ভাইয়ার জন্য রেখে দিচ্ছি, কারণ ও অফিস থেকে এসে খাবে। আর এখন বাকি যতটুকু আছে অতটুকু আম আমি আমার বাচ্চাদেরকে দিচ্ছি। এত মিষ্টি আম, একদমই কড়া মিষ্টি আমটা। আমটা কিন্তু বেশ বড়, ফজলি আমের মতো অনেকটা। তবে এগুলো 12 মাসি আম ছিল আর কি। আমার কিন্তু ওই দিন দুপুরের তেমন কোনো রান্নাবান্না লাগেনি করা, কারণ আম্মুর বাসায় খেয়েছিলাম। আম্মু আমাদেরকে দুপুরে খাওয়া দাওয়া করতে বলেছিল, আপনাদের ভাইয়াও ছিল বাসায়। আর একটা শুক্রবারের ব্লগ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা। আর আম্মু রান্না করেছে এই যে গরুর মাংস, সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করেছে, অনেকটা মেজবানি মাংসের মতো হয়েছে। আর মরিচ খোলা দিয়েছে, নোয়াখালীর মরিচ খোলা। তারপর পটলের একটা রান্না করেছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। মগজের মতো, পুরো মগজ মনে করেছিলাম আমি, এই যে এটা খাচ্ছি, দেখে কিন্তু পুরাই মগজের মতো লাগে, খেতেও মগজের মতো লাগে। তো আম্মুকে বলেছি যে এটা একটু আমাকে দেখিয়ে দিতে, আমি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। সেই সাথে চিংড়ি মাছ রান্না করেছে, ডাল রান্না করেছে পেঁপে দিয়ে। তো খুব মজা করে আসলে আম্মুর রান্না খেয়েছি, কারণ আম্মু যখন রান্না করে তখন অনেক মজা হয়। আর কিছু কিছু রান্না তো একদম সিগনেচার ডিশ হিসাবেই বলা যায়, যেটা আমরা হাজারবার চেষ্টা করলেও কিন্তু অত মজা করে রান্না করতে পারি না। আর এইদিকে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ বসলাম, আর এই যে আমার ছেলের একটু কার্যকলাপ আপনাদের সাথে শেয়ার করি। কোন কোন আপু ভাইয়াদের বাসায় এরকম কার্যকলাপ চলে আমাকে কমেন্ট করে জানাবেন। এত দুষ্টামি করে, মানে কিভাবে পুরো
উপরে উঠে যাচ্ছে, একটু ভয়ও পায় না। ছোট থেকে, আরও ছোট থেকে ওর এই অভ্যাস যে একেবারে দরজা ধরে ও উপরে উঠে যায়। তারপর বাসায় চলে আসলাম, আর বাসায় এসে ভাবছি যে বিকালবেলা একটু নাস্তা তৈরি করি, চটপটি বানাই। পৃথিবীর সবচেয়ে সোজা রেসিপি বোধহয় এই চটপটি। যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্যও এটা একেবারেই ইজি। আমি প্রথমে চটপটির বুটের ভিতরে একটা আলু দিয়ে আর লবণ দিয়ে প্রেশার কুকারে কুক করে নিয়েছি। তবে প্রেশার কুকারে কুক করাটাই একটু ডিফিকাল্ট, যে এটা বেশি গলে যেন না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এদিকে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটাকে একটু ভালো করে আমি চিপে তারপর এটার যে আঁশ বা তেঁতুলের যে বিচিগুলো সেগুলো ফেলে দিচ্ছি। এই তেঁতুলগুলো খুবই ভালো। আমি বান্দরবন গিয়েছিলাম কয়েক মাস আগে, তখন কিন্তু এগুলো কিনে নিয়ে এসেছিলাম। বান্দরবনের তেঁতুল খুবই সুস্বাদু তেঁতুলগুলো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর হচ্ছে লবণ। একেবারেই সহজ একটা রেসিপি কিন্তু শেয়ার করছি আজকে আপনাদের সাথে। জানি আপনারা সবাই পারেন, তবে যারা একদম নতুন আমার আপুরা আছেন তাদের জন্য একটু দেখিয়ে দেওয়া আর কি। এখানে আমি একটু বিট লবণ দিয়েছিলাম, সাথে দিয়েছি চিলি ফ্লেক্স, আর একটা যেটা দিলাম সেটা হচ্ছে চটপটির মশলা। আমি রাঁধুনির যে চটপটির মশলা আছে সেটা ব্যবহার করি, আপনারা চাইলে যার যার মতো করে ইউজ করতে পারেন। তো রাঁধুনির চটপটির মশলাটা একটু দিয়ে নিলাম, এখানে স্মেলটা ভালো হয়। আর তেঁতুলটাকে আর একটু পাতলা করার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এই তো আমার মোটামুটি চটপটির তেঁতুলটা একদম রেডি। তবে এখানে অনেকে দই দেয়, আমি দই থাকলে কিন্তু একটু দইও এখানে 1 চামচের মতো দিয়ে দিতাম, এতে করে অন্যরকম একটা টেস্ট আসে। আর এই তো এখন আমার কিন্তু চটপটিটা পুরো রেডি। আমরা যে ধরনের চটপটি খাই সেটাতে কিন্তু অনেক পানি থাকে। আমার বাচ্চারা, আমার আম্মু, আমার হাজব্যান্ড, ওরা কেউ পানি ছাড়া চটপটি খায় না। তো আমি একটু পানি বেশি রেখেছি, আর একটু ডিম আমি ক্রাশ করে রেখেছি। আর এখন একটু চটপটির যে ফুচকাগুলো সেগুলো ভেজে নিচ্ছি আর কি। আজকে আমি ভেবেছিলাম যে আমার আপুদের কয়েকজনের নাম নিব যারা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেছেন, কিন্তু আজকে আসলে বলার মতো সেই সিচুয়েশন ছিল না। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি চেষ্টা করব আপুদের নাম বলতে, কারণ আপুদের নাম বলতে পারলে আমার নিজেরও মনের ভেতর থেকে একটা শান্তি আসে। আমার খুবই ভালো লাগে যখন ওনাদের নাম আমি নেই। যারা আমাকে না দেখে আমাকে এত ভালোবাসা দিতে পারে, তাদের নাম নিতে পারলে আমার তো আরও বেশি ভালো লাগবে। এই রেডি ফুচকাগুলো কিন্তু অনেক ভালো, এমনি খেতেও ভালো, চিপসের মতো লাগে আমার কাছে। আর এইগুলো চটপটির সাথে খেতে তো আরও টেস্ট। তো যাই হোক, এখন আমি যা করছি সেটা হচ্ছে একটু চটপটিটাকে এবার বানিয়ে নিচ্ছি। আলু আমি স্ম্যাশ করে দিয়ে দিয়েছি, সাথে অল্প একটু কাঁচামরিচ, অল্প একটু পেঁয়াজ, আর বেশ খানিকটা চটপটির মশলা আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক পাতলা হয়েছে, আর এই ধরনের পাতলা চটপটি ছাড়া আমরা আসলে চটপটিটা খাই না। তো আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম মনে হয়েছে। এই তো চটপটিটা কিন্তু এদিকে রেডি। আর সেই সাথে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু রেডি করে ফেলেছি। ডিম ক্রাশ করা, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, আর হচ্ছে চটপটির প্রাণ সেটা হচ্ছে ফুচকা। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। যদিও একটু বড় হয়ে গিয়েছে ব্লগ, তারপরও আমার বিশ্বাস আপুরা দেখবেন আজকের ব্লগটা। ভালো লাগলে প্লিজ এভাবেই পাশে থাকবেন। আপনাদের দোয়া সব সময় আমার মাথার উপরে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। এদিকে চটপটি খাওয়া শুরু হয়ে গেছে, আম্মুকে ডেকেছি, আর আমার কাজিন আছে, কাজিনকেও বলেছি এসে চটপটি খেয়ে যেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।